ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি রিফাত তাসনোভা। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এখনও ব্যাংকিং খাত এবং রেমিটেন্স প্রবাহ, কিন্তু বিশ্বের এমন অনেক দেশ আছে যাদের অর্থনীতির মূল স্তম্ভ পুঁজিবাজার, যেখানে শিল্পের জন্য দীর্ঘমেয়াদী তহবিল যোগায়, সাধারণ মানুষের সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরিত করে। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজার এখনও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় জর্জরিত এই খাতকে কিভাবে অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তর করা যায়, এসব নিয়েই আজ আমাদের আলোচনা। পুঁজিবাজার অর্থনীতির মূল চালিকা শক্তি হবে কিভাবে? আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং আছেন মিডওয়েস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান। জনাব আশিকুর রহমান এবং জনাব ফারুক, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, হয়তো কিছুটা শুনছিলেন, আমি বলছিলাম যে পুঁজিবাজার, বাংলাদেশের পুঁজিবাজার এখন কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই সেটা জানি। ফারুক আহমেদ, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। ঠিক এই মুহূর্তে পুঁজিবাজারের যে অবস্থা বা যে পরিণতি আমরা দেখতে পাচ্ছি, এর পেছনে কারণটা কি এবং এর দায় আমরা কাকে দিব? আমাদের পুঁজিবাজারের যে মূল সমস্যা সেটা হচ্ছে পুঁজিবাজারের যে রোল অর্থায়নে, অর্থাৎ বিভিন্ন প্রাইভেট সেক্টরের বিভিন্ন শিল্প বা ব্যবসা সার্ভিস সেক্টরে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হতে পারে, সেখানে পুঁজিবাজারের যে অর্থায়নের রোলটা খুব সামান্য। মূলত আমাদের কোম্পানিগুলো ব্যাংকের উপর নির্ভর করে অর্থায়নের জন্য। ফান্ডিংটা ব্যাংকিং থেকে আসে। আমার মনে হয় এখন 99% ফান্ডিংটা ব্যাংক থেকে আসে। পুঁজিবাজার থেকে হয়তো 1% বা বড়জোর 2% আসে। তো এক্ষেত্রে পুঁজিবাজারের এই গুরুত্বটা এ কারণেই পাচ্ছে না, এবং এটার সঙ্গে একটা সামগ্রিক অর্থনীতির সঙ্গে সম্পর্ক আছে। একটা যে কোনো অর্থনীতিতে আমি পুঁজিবাজারকে চাঙ্গা করবো বললে তো চাঙ্গা হবে না। আমাদের যদি একজন এন্টারপ্রেনিয়রের ফান্ড প্রয়োজন হয়, সেটা ব্যাংকেই যাবে, কারণ ব্যাংকে টাকা আছে। আমাদের যে প্রাইভেট সেক্টর বিনিয়োগ, যদি জিডিপির সঙ্গে তুলনা করা যায়, তো বহু বছর থেকে আমাদের প্রাইভেট সেক্টর বিনিয়োগ কিন্তু একটা স্ট্যাগনেন্ট পজিশনে আছে, অ্যাবাউট 22% মতো। জি, ফারুক আহমেদ, আপনার কাছে জানতে চেয়েছিলাম এই দায় কার। আমরা এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আবারও আসবো আপনার কাছে, কিন্তু আশিকুর রহমান, আপনার কাছে একটু একই প্রশ্ন রাখবো আমি। পুঁজিবাজারের এই অবস্থার জন্য আসলে দায়ী কে? জি, জনাব ফারুক আহমেদ, আমরা একটু জনাব আশিকুর রহমানের কাছ থেকে শুনে আসি। ধন্যবাদ। জি, দায় বলতে আপনার এখানে দুটা ভাবে আমরা জিনিসটাকে দেখতে পারি। একটা হলো একটা ফ্রম আ গভর্নমেন্টস পয়েন্ট অফ ভিউ, যদি আপনি অনেকগুলি ব্যাংকের লাইসেন্স যদি দিয়ে থাকেন, একটা ক্যাপিটাল মার্কেট কিন্তু ইজ এন অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং প্ল্যাটফর্ম। সো যদি ব্যাংকে আপনার খুব ইজ অফ অ্যাক্সেস টু ক্যাপিটাল যদি থাকে, লোনস থাকে, তখন কোম্পানি, বিগ কর্পোরেশন, ভালো ভালো কমপ্লায়েন্ট কোম্পানি, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওখানেই যাওয়া শুরু করতো। ব্যাংকদের যে আপনি দেখবেন যে শর্ট টার্ম ডিপোজিট টু লং টার্ম লেন্ডিং যে মিসম্যাচটা আছে ইন অ্যাসেট ক্লাস ডেট টু ইকুইটি, এটা কিন্তু অনেকটুক আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কিন্তু ক্রিয়েট হয়েছে। সো রেগুলেটর যদি, আমি এখানে রেগুলেটরকে বলবো, বাংলাদেশ ব্যাংক বলেন, আপনার বিভিন্ন রেগুলেটর যদি বলেন, তারা যদি এই জিনিসটা আগে রেকগনাইজ করতে পারতো, আমরা আজকে কারেন্টলি যে ব্যাংকের যে এনপিএল রেশিও, এই ইস্যুগুলি যে দেখছি, এটা কিন্তু হতো না। কনকারেন্টলি আপনি যদি সবকিছু লপসাইডেড ব্যাংকিং সেক্টরে থেকে যদি ক্যাপিটাল রেজ করতে থাকেন, আপনার পুঁজিবাজারে যেখানে ডিসক্লোজার দরকার, যেখানে প্রোটেকশন টু ইনভেস্টার্স দরকার, বিভিন্ন রকমের একটু ডিফারেন্ট ওয়েতে ক্যাপিটালটিকে রেজ করতে হয়, সেখানে কিন্তু ওই ফান্ড ফ্লোটা এন্ড ক্যাপিটাল ফরমেশনটা কিন্তু হয়। সো দিজ আর আই থিঙ্ক অন আ টপ ডাউন ইস্যু, এটা একটা বড় ইস্যু। সেকেন্ডলি, এটাও সত্যি যে আমরা যারা ইন্টারমিডিয়ারি বা ক্যাপিটাল মার্কেটে যারা আছি, তারাও কিন্তু এই পুরো ইন্ডাস্ট্রিকে যে আমরা ডেভেলপ করতে পারিনি, এটার রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ের উপরেও অবশ্যই পড়ে। আমরা মার্কেট ডাইনামিক্সটাকে ভালোভাবে ট্রান্সপারেন্ট করতে পারিনি। আমরা ইজি ভাবে আইপিও আনা, স্বচ্ছ আইপিও আনা, এই কাজগুলি আমরা ঠিক মতন করতে পারিনি। সেকেন্ডারি মার্কেটে যে অনেক ম্যানিপুলেশন হয়, এদেরকে ভালোভাবে ধরে পানিশ করতে পারি। সো এটা ইন্টারমিডিয়ারি অ্যান্ড ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট সাইডে এইখানেও এই প্রবলেম আছে। সো আপনি যদি এই দুটা জিনিস যদি দেখেন, দুটা জিনিস মিলেই কিন্তু আমরা এই প্রবলেমের জন্য কারেন্টলি এখনো 2025-এ
পুঁজিবাজার অ্যাকচুয়ালি কোনো সাস্টেইনেবল ইম্প্যাক্ট রাখতে পারছে না আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। কিন্তু আশিকুর রহমান, আসলে আপনি নানান সীমাবদ্ধতার কথা বললেন যে পারেননি, কেন পারেননি? ওয়েল, আমি ফার্স্ট এন্ড ফরমোস্ট সবচেয়ে আগে বলবো যে আই থিঙ্ক দেয়ার আ কমপ্লিট ল্যাক অফ প্রফেশনালিজম আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে, প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপিটাল মার্কেট অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি পার্সোনালি মনে করি যে অনেক ওভার রেগুলেশন হয়েছে। যখনই কোনো রেগুলেটর এসেছে, অ্যাটলিস্ট গত 15 বছরে আমরা দেখেছি যে যখনই একটা বড় ক্র্যাশ হয়েছে, ক্র্যাশের পরপরই কিন্তু যে লেভেলের রিফর্মস গুলি করা উচিত ছিল, ওই টার্গেটেড রিফর্মস গুলি কিন্তু কোনো সময় হয়নি। দেয়ার ওয়াজ আ লট অফ ব্লেম গেম গোয়িং অন, বাট অ্যাকচুয়ালি যে ইন্ডাস্ট্রিকে মুভমেন্ট ফরওয়ার্ড থিঙ্কিং করে যে আপনি আগাবেন, ওভাবে যে পলিসি ক্রিয়েট করবেন, ওগুলি করা হয়নি। এখানে রেগুলেটরের উপর সবসময় একটা, আই থিঙ্ক, পলিটিক্যাল একটা প্রেশার ছিল যে মার্কেটটা হ্যাজ টু বি ইন আ সার্টেন রেঞ্জ বাউন্ড সো দ্যাট মানুষজনের যদি লস না হয়। দেখেন, ক্যাপিটাল মার্কেট আপনি যখন আসবেন, ক্যাপিটাল মার্কেট ইজ এ জিরো সাম গেম। সো এখানে লাভ লস দোনো জিনিসটাই কিন্তু কামস হ্যান্ড ইন হ্যান্ড। এখানে রেগুলেটরের কাজ না যে প্রতিটা বিনিয়োগকারীকে কে প্রফিট করতে হবে। রেগুলেটরের কাজটা হবে টু এনশিওর ডু উই হ্যাভ আ ফ্রি অ্যান্ড ফেয়ার মার্কেট, আর এখানে কোনো ম্যানিপুলেশন হচ্ছে নাকি, অ্যান্ড দেন মার্কেট ডেভেলপমেন্ট করার জন্য যেসব জিনিস দরকার স্টেক হোল্ডারদের সাথে মিলেই কাজটা করলেই সবচেয়ে ভালো। এই পলিসিগুলি বা এই কালচারটা কিন্তু অ্যাকচুয়ালি গত কয়েক বছর ধরে আমাদের এখানে ছিল না। যখনই পুঁজিবাজার রিলেটেড কোনো ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস ইন কনফিডেন্স, ক্রাইসিস ইন ফাইন্যান্স, যত কিছু হয়েছে, রেগুলেটরের একটা বড় একটা হাত ছিল, যেটা আপনার অন্যান্য দেশে কিন্তু অ্যাকচুয়ালি এতরকম একটা স্ট্রং হ্যান্ড কিন্তু থাকে না। ক্যাপিটাল মার্কেটকে তাদের নিজেদের ওয়েতে যদি চলতে দেন, আই থিঙ্ক ওই অনুযায়ী আপনি কিন্তু পুঁজিবাজারে একটা ভালো একটা পারফরমেন্স পাবেন। জি ফারুক আহমেদ, আমরা যেহেতু এখানে বিগত 15 বছরের একটি কথা চলে এসেছে, আমরা দেখেছি বিনিয়োগকারীদের মধ্যে একটা তুমুল আস্থাহীনতা এই পুঁজিবাজারকে ঘিরে, এবং এরই মধ্যে অনেক বিনিয়োগকারী একেবারেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় তারা দেখেছি আমরা যে তাদের দাবি আদায়ের জন্য তারা পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা পথে পর্যন্ত নেমেছেন। এই বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বিএসএসসি কি ধরনের ভূমিকা রাখতে পারে? দেখেন, রাস্তায় প্রসেসন করে আর সবার করে তো আস্থা অর্জন করা যাবে না বা উন্নয়ন করা যাবে না। এটা আমাদের একটা ক্রাউড একটা সৃষ্টি করা, চাপ দেওয়া, এটা অর্থহীন। এটা একটা ফাইন্যান্সিয়াল সাবজেক্ট, ইকোনমিক সাবজেক্ট, এবং এভাবেই মুভ করতে হবে। হ্যাঁ, 2010-11 যে পতনটা ঘটেছিল, এটা আমাদের সুশাসনের অভাবে ঘটেছিল, ল্যাক অফ গুড গভর্নেন্স। এ ব্যাপারে আমি নিশ্চিত, এবং সেখানে আমার দায় গ্রহণ করতে হবে বাংলাদেশ ব্যাংককে, এসএসসি কে, এক্সচেঞ্জ গুলোকে, এবং যারা প্রকৃত অপরাধী, যারা এর সঙ্গে ম্যানিপুলেশনে ইনভলভ ছিল। কিন্তু তাদেরকে আমরা চিহ্নিত করে শাস্তিগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দিতে পারি না, যার জন্য ম্যানিপুলেশন চলছে। এবং যতদিন পর্যন্ত কিনা আমরা একটা ফেয়ার ট্রান্সপারেন্ট ট্রেডিং নিশ্চিত করতে না পারবো, ততদিন পর্যন্ত এই যে বাজারে যে আস্থা, এই আস্থা ফেরানো সম্ভব হবে না। সুশাসনই এটার একমাত্র সমাধান। জি, আপনি যে বিষয়টি বারবার এখানে আনলেন যে যারা অপরাধী ছিল তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। কেন পার পেয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়েও আমরা আসবো, কিন্তু তার আগে নিব একটি ছোট্ট বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমার আলোচনার বিষয় পুঁজিবাজার অর্থনীতির মূল চালিকা শক্তি হবে কিভাবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে দুজন অতিথিকে যুক্ত করেছি আজ আমাদের সাথে। আপনাদের আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি একটু আশিকুর রহমান আপনার কাছে চলে যেতে চাচ্ছি। আমরা পুঁজিবাজারে অনিয়ম নিয়ে কথা বলছিলাম এবং একই সাথে বলছিলাম যারা বিভিন্ন সময় এই অনিয়মগুলো করে আসছে তারা আইনের ফাঁকগুলো বেরিয়ে যাচ্ছে বা তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে না, এবং পুঁজিবাজার অর্থনীতি মূল চালিকা শক্তি হয়ে না ওঠার পেছনে এটিও একটি অন্যতম কারণ। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে তাদেরকে কেন আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না, বা ভবিষ্যতে এ বাজারকে শক্তিশালী করতে কি করা প্রয়োজন? অবশ্যই গভর্নেন্স, এনফোর্সমেন্ট, এগুলি তো পার্ট অফ ইট। এই ইন্ডাস্ট্রি, পুঁজিবাজারেও আপনি যদি এই জিনিসটা করেন, মার্কেটের একটা কনফিডেন্স বাড়বে যে ব্যাড অ্যাক্টরসদেরকে আপনি পানিশ করবেন। যদি প্রশ্নটা এভাবে হয় যে তাদেরকে কেন পানিশমেন্ট করা হয়নি, এটা অনেকটুক, এটা তো একটা রেগুলেটর ভালো বলতে পারবে, বিকজ আলটিমেটলি ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য রেগুলেটর টু ডু সো।
আমাদের assumption সবসময় হবে যে এটা অনেকটু ইদার তাদের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অন হাউ টু আইডেন্টিফাই হু দ্য রিয়েল কালপ্রিটস আর ভার্সেস আপনি অ্যাকচুয়ালি কি পলিটিক্যাল কোনো প্রেশার আছে নাকি যে কারণে হচ্ছে। আমরা যদি রিসেন্টলিও দেখি যে গত কয়েক মাসে কিন্তু নতুন যে কমিশন এসেছে তারা ফার্স্ট কিছু ক্রাইমের এগেনস্টে কিন্তু বিশাল বড় বড় ফাইন করেছে, অনেক স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করেছে, যেটা আমরা আগে কোনো কমিশনে ওই কোন স্কেল এন্ড সাইজে আমরা কোনো সময় দেখিনি। বাট এটার এগেনস্টেও কিন্তু আপনি দেখবেন যে অনেক মানে ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু অনেকজন এগুলির এগেনস্টে ওপেনলি কথা বলেছে। সো আই থিঙ্ক এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট যে যে কোনো পারফেক্ট সিচুয়েশন আমাদের ক্রিয়েট হবে না যেখানে আপনি ব্যাড প্র্যাকটিসকে আপনি ওভাবে স্টপ করতে পারবেন। সো এই এনফোর্সমেন্ট আপনাকে করে যেতে হবে। রেগুলেটর শুড রিয়েলি প্লে ইটস রোল অ্যান্ড নট লুক এট এনিথিং এলস। তারা এটা পানিশমেন্ট করতে হবে, কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু ওভারনাইট চেঞ্জ হবে না। আপনি কয়েকজনকে পানিশ করেও যে চেঞ্জ করতে পারবেন তাও না। there's a lot of systemic issues to address. একটা একটা করে যদি আপনি করতে থাকেন, আমি মনে করি ফিউচারে আমরা একটা ভালো পুঁজিবাজার গ্রো করতে পারবো, বাট কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে মানে অন দ্য রাইট পাথ। জি ফারুক আহমেদ, আপনার এ বিষয়ে কি মত? এজন্য আইনি কোনো সংস্কার প্রয়োজন কিনা? না, আইনের হয়তো এখানে সেখানে ছোটখাটো সংস্কার হয়তো প্রয়োজন থাকতে পারে। এটা একটা চলমান ব্যাপার, সংস্কার হতেই পারে। কিন্তু মূল সমস্যা যেটা উনি বললেন, যে মূল সমস্যা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা এবং আইনটাকে বাস্তবায়ন করা। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আর এই যে বেশি বাস্তবায়ন করতে ওভার রেগুলেটেড হয়ে যাওয়া কিন্তু খুব ভালো না। একটা মার্কেটকে যদি আপনি ওভার রেগুলেটেড করে ফেলেন, তাহলে মার্কেট তার নিজস্ব গতিতে চলতে অসুবিধা হয়। এই যে পেনাল্টি করলাম আমি, এই বাংলাদেশে যারা এই ম্যানিপুলেশন করে তারা নিজ নামে খুব কমই করে। তারা বেনামিতে প্রচুর বেনামি বিও অ্যাকাউন্ট কন্ট্রোল করে, এবং এই সমস্যাগুলো হলো এই ম্যানিপুলেশন গুলো করে এই বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে। এখন এদেরকে আপনি 2 কোটি 4 কোটি 100 কোটি পেনাল্টি করলেন, এই পেনাল্টি তো আপনি ওই লোকই খুঁজে পাবেন না। হয়তো দেখবেন সেই লোকটা একটা ড্রাইভার বা কোনো একটা গ্রামের কোনো দারোয়ানের চাকরি করে। তো তাদেরকে পেনাল্টি করে আপনি তো ওটা আদায় করতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে এই বেনামিটা অ্যাকাউন্টটা অপারেট করছে আলটিমেটলি কে, সেই প্রচেষ্টাকে রেগুলেটর করেননি। আর যাদেরকে পেনাল্টি করেছে আমার ধারণায় কোনো টাকা আদায় হবে না এগুলো, এবং এগুলো আসল দোষী নয়। আসল যে তার দোষী সে কিন্তু অনেক পিছনে, তার পিছনে টাকাটা আলটিমেটলি কোথায় গেছে, কোথায় থেকে আসছে, এইটা বের করার বা এটা আইডেন্টিফাই করার কোনো চেষ্টা করা হয়নি। এটা আইডেন্টিফাই করে মূল যারা ম্যানিপুলেটর তাদেরকে পেনাল্টি করতে হবে। আদারওয়াইজ এ ধরনের জি, পদক্ষেপ আপনি যে এই বিষয়টি আসলে পুরো যে বিষয়টি এখন বললেন পুরোটাই কিন্তু সুশাসনের মধ্যেই চলে আসছে। সুশাসন নিশ্চিত করতে পারলে এই বিষয়গুলো নিশ্চিত করা যাবে। কিন্তু পুঁজিবাজারকে যদি আমরা সার্বিকভাবে পুঁজিবাজার উন্নয়ন করতে চাই, সেক্ষেত্রে নীতি সহায়তা কি কি প্রয়োজন হতে পারে? দেখেন, নীতি সহায়তা, আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের কোথাও কোনো সুশাসন নেই, কোথাও নেই। তো সুশাসন ওই কোনো আইন করে কোনো নীতি করে সুশাসন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে বাই স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ এক্সিস্টিং রুলস। আমাদের অনেক ভালো রুল আছে, বর্তমানে পুঁজিবাজারে অনেক ভালো রুল আছে, ওইগুলো আপনি প্রথমে বাস্তবায়ন করুন। সেটাই তো আপনি বাস্তবায়ন করতে পারছেন। আমাদের মূল সমস্যা কোনোদিনই রিফর্মস তৈরি করা না, আমাদের আইন তৈরি করা না। আমাদের মূল সমস্যা সঠিকভাবে সুশাসনের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা। সেটা তো করতে পারি না আমরা। আমরা শুধু তো আমরা নতুন রুল করতে যাই, জি, নতুন অর্থাৎ আইন আপনি বলতে করতে যাই। চাচ্ছেন সুশাসন প্রতিষ্ঠা করা যদি সম্ভব হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যে মূল আলোচনার বিষয় পুঁজিবাজার অর্থনীতি মূল চালিকা শক্তি হয়ে ঘুরে দাঁড়াতে পারবে পুঁজিবাজার, এরকম একটি প্রত্যাশা আপনি করছেন। কিন্তু জনাব আশিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম বা আমরা যদি এটাকে বলি যে ফিনটেক পুঁজিবাজারের অন্তর্ভুক্তি বাড়াতে কি ধরনের সহায়তা করতে পারে? আপনার আলটিমেটলি ক্যাপিটাল মার্কেট যদি আপনি সেকেন্ডারি ট্রেডিং বলেন, আহ, এই এই জিনিসটা ওয়ার্ল্ডের সব ডেভেলপ মার্কেট সব জায়গায় কিন্তু কমপ্লিটলি অ্যান্ড আটারলি ডিজিটাল। আমাদের দেশেও কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট আমাদের কোম্পানি মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড আমাদের নিজেদেরই একটা ট্রেডিং অ্যাপস আছে যেটাকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বলে। আমরা বিলিভ করি যে মার্কেটে যত খারাপ সিচুয়েশনই হোক, যত কিছুই হোক, আমাকে আমার বিনিয়োগকারীকে সবচেয়ে ভালো সার্ভিসটা দিতে হবে। এভাবে এসে এসে একটা অফিসে বসে একটা ট্রেডারের পিছনে এসে একটা বিনিয়োগকারী কিন্তু কোনোভাবে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবে না। সে কন্টিনিউয়াসলি স্পেকুলেশনের মধ্যে থেকে যাবে, মানুষের থেকে সে একটা প্রভাবিত হবে।
সো আই বিলিভ যে আমাদের ইন্ডাস্ট্রিটা আগাচ্ছে, বাট হ্যাঁ কিছু ইস্যু আছে, যেরকম একটা ছোট একটা খুব কমন একটা ইস্যু বলি, আমাদের অনেক কিছুর মধ্যে কিন্তু আমাদেরকে সবসময় একটা ওয়েট সিগনেচার নিতে হয়, যে কোনো ট্রেড কনফার্মেশন বিভিন্ন জায়গা থেকে। একটা বিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু টেকনিক্যালি আপনার একটা ওয়েট সিগনেচার নিতে হয়। তো আমরা অনেকবার রেগুলেটরের কাছে গিয়ে বলেছি যে আপনারা আমাদেরকে এই জিনিসে হেল্প করুন, যে আমরা ডিজিটাল সিগনেচার ইউজ করতে চাই। আপনি যদি অ্যাকচুয়ালি বাংলাদেশের আইন যদি দেখেন, ডিজিটাল সিগনেচার, অফিসিয়ালি ডিজিটাল সিগনেচার অ্যাকচুয়ালি কাউকে প্রকিউর করাটা এক্সট্রিমলি কাম্বারসাম। সো আপনার ইজ অফ বিজনেস কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। আমরা বলতে চাচ্ছি যে উই ওয়ান্ট টু বি ইন দ্য 21st সেঞ্চুরি, আমরা অন্যান্য দেশের মতন আমরা ডিজিটালি সবকিছু অ্যাকসেপ্টেবল করতে পারি, বাট এইসব কিছু কিছু ইরেশনাল আইন কিন্তু আমাদেরকে বেঁধে রাখে। সো আমরা যদি ফুললি ডিজিটালি যদি আনতে পারি, আপনার ট্রান্সপারেন্সি বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, মানুষজনের কনফিডেন্সও সেক্ষেত্রে বাড়বে। কি আপনি মনে করছেন সেক্ষেত্রে আমরা যদি এটা করতে পারি বা পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়টি নিশ্চিত করতে পারেন, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়বে, ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার? বিদেশি বিনিয়োগকারী ডিজিটাইজেশনের জন্য যে ফুললি বাড়বে তা না, বাট ইট অবভিয়াসলি হেল্পস। অ্যাকচুয়ালি বিদেশি বিনিয়োগকারীর জন্য তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টর দেখে। আপনার জি নর্মালি ওরা শুধু একটা স্পেসিফিক কান্ট্রি দেখে না, ওরা একটা ইমার্জিং মার্কেট, জি ফ্রন্টিয়ার আমরা মার্কেট। আমরা একেবারেই শেষ সময় চলে এসেছি, শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। আশা করছি পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা যে পর্যন্তই, সঙ্গে থাকুন।